দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। আপনারা জানেন যে বাংলাদেশের ব্যাংক খাত আলোচনার কেন্দ্রে দীর্ঘদিন ধরেই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর 1 বছর পার হয়ে গেছে, কিন্তু ব্যাংক খাত ঘিরে আলোচনা আমরা দেখছি যে সময় যত গড়াচ্ছে ততই জোরালো হচ্ছে। হয়তো আলোচনার প্রেক্ষাপটটা একটু আলাদা হচ্ছে, কিন্তু গুরুত্বটা কমছে না। সেই ব্যাংক খাত নিয়েই কিছু কিছু বিষয়ে আমরা একটু বিশ্লেষণ শুনব। এই খাতের বিশ্লেষক এবং অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ, তিনি আমাদের আজকের অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এসে সরাসরি আমাদেরকে সময় দেওয়ার জন্য। কয়েকটা বিষয়ে আপনার নজরে আনবো। শুরুতে সাম্প্রতিক যে আলোচনার কেন্দ্রের বিষয়টা, যে দুর্বল 5টা ইসলামী ধারার ব্যাংককে একটা ব্যাংকে রূপান্তরিত করে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে নীতিগত অনুমোদন দিয়ে দিয়েছে তাদের বোর্ড সভায়। এই সিদ্ধান্তের মাধ্যমে বা এটা বাস্তবায়নের মাধ্যমে গ্রাহকদের যে আস্থার ঘাটতি ছিল, এটা কতটুকু কমবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। গ্রাহকদের আস্থার ঘাটতি কিন্তু বাংলাদেশের আর্থিক খাত নিয়ে অনেক দিন যাবৎ, কিছু কিছু ব্যাংকের ব্যাপারে আরও বেশ কিছুদিন যাবৎ। তো সেই ক্ষেত্রে গ্রাহকদের আস্থা বাড়ানোর জন্যই কিন্তু এই মার্জারটির কথা আলোচনায় এসেছে কিংবা চিন্তায় এসেছে। এটা যে একটা নতুন চিন্তা তা নয়, কিন্তু বিগত সরকারের শেষ দিকেও কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন যেহেতু ওই সমস্ত ব্যাংকের মালিকরা পলিটিক্যালি মাসেল পাওয়ারের অংশ ছিলেন, সেই ক্ষেত্রে ওইটা বাস্তবায়ন করার ক্ষেত্রে দেরি হয়ে গেছে। তো এখন স্বাভাবিকভাবে বাংলাদেশ ব্যাংক আবার যেহেতু তারা কনভিন্সড, এবং বাংলাদেশ ব্যাংকের সাথে বর্তমানে যে উন্নয়ন সহযোগীরা কাজ করছে তাদেরও কিছুটা আশীর্বাদ পুষ্ট হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমার ধারণা। সেই ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে এই 5টি ব্যাংকের তাদের তো পুঁজি ক্ষয় হয়ে গেছে, তাদের নগদ অর্থের যোগান কমে গেছে, যেই কারণে গ্রাহক টাকা পায় না, যেই কারণে তারা নতুনভাবে ঋণ দানও করতে পারছে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই 5টি ব্যাংকের পুনঃমূলধনায়ন, রিক্যাপিটালাইজেশন। টাকা কোত্থেকে আসবে? আপনারা পত্রিকায় পড়েছেন 35,000 কোটি টাকা দরকার, তার মধ্যে 20,000 কোটি টাকা সরকার যোগান দিবে, 7,000 কোটি টাকা বিশেষ তহবিল থেকে বাংলাদেশ ব্যাংকে আসবে, এবং ব্যাংকগুলার ব্যালেন্স শিটের রিম্যানেজমেন্ট করে আরও 8,000 কোটি টাকা বের করা হবে। তো ইন্টিগ্রেশন হলে তো একে একে 2 হয়, 5টা হচ্ছে না, 3 হবে, 2 হবে, সেটারও একটা শক্তি থাকবে। সাধারণত অভিজ্ঞতা দেখা গেছে আমাদের মতো অঞ্চলে 2 2 4 হয় না, হয় 2 2 সাধারণত 3 হয়ে যায় কিংবা 2 হয়ে যায়। আর বিদেশে ভালোভাবে যদি মার্জার অ্যান্ড ইন্টিগ্রেশনকে ম্যানেজ করা যায় 2 2 5 হয়। এই জন্য বিদেশে এই শব্দটার নাম হচ্ছে মার্জার, না অপটিমাইজেশনের লক্ষ্যে মার্জার। এই 5টি ইন্টিগ্রেটেড ব্যাংকের প্রধান কে হবে? আমরা নিজেরা দেখেছি বাংলাদেশ ব্যাংকে অতীতে পরিদর্শকরা ছিলেন, বিভিন্ন ব্যাংকে, দুর্বল ব্যাংকে কোনো ধরনের ফলপ্রসূ ফল দান করতে পারেননি ওনারা। ব্যাংক চালাতে হবে ব্যাংকারদেরকে, পরীক্ষিত ব্যাংকারদেরকে, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেশন এক্সপার্ট ব্যাংকারদেরকে। আমাদের যখন 2টি ব্যাংক এক হয়েছিল, আমাদের কমপ্লায়েন্স, আমাদের ক্রেডিট, আমাদের রিস্ক ম্যানেজমেন্ট, এই সমস্ত ভালো ব্যাংকারদের এনে কান্ট্রি ইন্টিগ্রেশন হেড করা হয়েছিল, অডিটের হেডদেরকে এনে গ্লোবাল ইন্টিগ্রেশন হেড করা হয়েছিল। সেই ব্যাংকারও পেতে হবে আমাদের, যিনি এই দুষ্ট ব্যাংকগুলার ইন্টিগ্রেশনকে করে তার থেকে যে আকাঙ্ক্ষিত ফল, আর দুষ্ট ঋণ হবে না, ব্যাংকগুলা ভালোভাবে চলবে, ব্যাংকের কর্মকর্তারা সাহস নিয়ে ব্যাংকিং করতে পারবে, নৈতিকতা বজায় রেখে ব্যাংকিং করতে পারবে, দুষ্ট ঋণ গ্রহীতারা যাতে ব্যাংকের অপরিণামদর্শী কর্মকর্তা কিংবা মালিকদের রাজনৈতিক পুষ্ট মালিকদের স্বার্থ সংশ্লিষ্ট না হয়ে সত্যিকারের অর্থনীতির ভবিষ্যৎ সম্ভাবনাকে নজরদারিতে এনে ভালোভাবে কাজ করতে পারেন। রাইট। আপনি প্রথমে বলছিলেন যে পুঁজি তো ক্ষয় হয়ে গেছে। আমরা যতদূর জানি যে 5টা ব্যাংকে প্রায় 1.5 লাখ কোটি টাকার মতো গ্রাহকরা আমানত রেখেছেন, কিন্তু কিউআর করার পরে দেখা গেলো 78% হচ্ছে তাদের খেলাপি ঋণ। এখন গ্রাহকদের আস্থা মানে কি? আমি ব্যাংকে গিয়ে চাহিদা মতো বা আমার পাওনা টাকা আমি ঠিকঠাক মতো বুঝে পাচ্ছি কিনা। এই 35,000 কোটি টাকার যোগান দিয়ে এই 1.5 লাখ কোটি টাকার ঘাটতি, এইটা কিভাবে মেটাবে সরকার? ওই দুর্বল ব্যাংকের কিংবা ক্ষতিগ্রস্ত ব্যাংকের বোর্ডে কারা যাবে? আমরা যদি পাকিস্তানের অভিজ্ঞতাকে কাজে লাগাই, প্রধান নির্বাহীকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি তোমার লক্ষ্যে
উপনীত হওয়ার জন্য, লক্ষ্যে পৌঁছানোর জন্য কাকে কাকে মনে করো বোর্ডে থাকা উচিত? তোমার পক্ষে কাজ করার জন্য দক্ষ, নিয়মনিষ্ঠ, নৈতিকতায় বলিয়ান কী ধরনের পরিচালনা পর্ষদ চাও? যেই পরিচালনা পর্ষদ প্রধান নির্বাহীকে কাজ করতে দিবে না, প্রশাসনিক কর্মকর্তাদেরকে কাজ করতে দিবে না, ঝুঁকি ব্যবস্থাপনা কর্মকর্তাদের কাজ করতে দিবে না, সেই পরিচালনা পর্ষদ অতীতে কি করেছে আমরা জানি। সেই একই অভিজ্ঞতার নিঃসন্দেহে পুনর্বহাল হোক গভর্নরও চায় না, আপনি একজন স্টেক হোল্ডার হিসেবে আপনিও চান চাইবো না। নিশ্চয়ই এখন বাংলাদেশ ব্যাংক যেই প্রক্রিয়ায় হাঁটতে যাচ্ছে, আমরাই সবশেষ গণমাধ্যমে দেখলাম যে এক একটা ব্যাংকের টোটাল 5 জনের একটি প্রশাসক দল বসে কাজ করবেন এবং তারা চলমান যে বোর্ড তাদের সাথে কিছুদিন মিলেমিশে কাজ করবেন। একটা ব্রিজ ব্যাংক করা হবে, সরকার সেটাকে বছর 2 চালিয়ে তারপরে বিনিয়োগকারী আহ্বান করা হবে। এই প্রক্রিয়াটা নিয়ে আপনার মূল্যায়নটা? প্রক্রিয়াটা আমার আস্থা নেই, এটা পৃথিবীর কোথাও হয় নাই। ব্যাংকার শুড রান ব্যাংকস। আপনাকে একটা উদাহরণ দেই, সিটি ব্যাংক এনে সিটি গ্রুপ বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক, তখন যখন প্রবলেমে পড়ে গেল 2007-08 এই বিশ্ব মন্দায়, তখন কিন্তু মাইক করবেটকে আনা হয়েছিল। মাইক করবেট একটা জিনিস চালু করেছে যেটা পৃথিবীব্যাপী এখন সমাদৃত, গুড ব্যাংক ব্যাড ব্যাংক। তার উদ্দেশ্য ছিল গুড ব্যাংকটাকে বড় করা আর ব্যাড ব্যাংকটাকে আস্তে আস্তে কমিয়ে সংকুচিত করে গুড ব্যাংকের পেটের মধ্যে ঢুকিয়ে ফেলা। এই কারণেই যতদিন এই ব্যাড ব্যাংকের গুড ব্যাংকে রূপান্তরিত করার প্রক্রিয়া চলবে, ততদিন মাইক করবেটের মতো লোকদেরকে মানুষ স্মরণ করবে। আপনার পরামর্শটা বলবো এখানে, যে ব্যাংকের যারা কর্মী আছেন, যদিও বাংলাদেশ ব্যাংক আশ্বস্ত করেছে যে অন্তত প্রথম 3 বছর কোনো কর্মীকে বাদ দেওয়া যাবে না, পরবর্তীতে আমরা দেখলাম যে এটা একটু পরিবর্তন করে যে না, যারা যোগ্য তারা থাকবেন, অযোগ্যরা বা যারা বয়স হয়ে গেছেন আস্তে আস্তে। এইটাও তো একটা মোটামুটি যারা কাজ করেন তাদের কাছে ভালো মেসেজ না। আপনার পরামর্শটা কি? কেন 5টি ব্যাংক এক হচ্ছে? একটা কথা হচ্ছে তাদের দুষ্ট ঋণ, মন্দ ঋণ, দ্বিতীয় কথা হচ্ছে তাদের তারল্যের সংকট। তো এই দুটো জিনিসে যদি ঠিক করতে হয়, আস্থার অভাব এই জন্য হয়েছে, আপনার কি করতে হবে? মুনাফা করতে হবে। তো আপনি যদি মুনাফা না করেন, এটাকে বলে অভ্যন্তরীণ তারল্য বৃদ্ধি কিংবা সংবর্ধন, ইন্টারনাল ক্যাশ জেনারেশন বলি ইংলিশে আমরা, যেটা ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখে। তো সেটা যদি বৃদ্ধি না পায়, প্রফিট না বাড়লে, ভালো ক্লায়েন্ট বুক না হলে, তাহলে কোত্থেকে টাকাটা আমি গ্রাহককে যে দিব, তাহলে সরকারের প্রতি সব সময় মুখাপেক্ষী হয়ে থাকবে। সরকার কোত্থেকে টাকা দিবে? সরকার তার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সোনালী জনতা অগ্রণীকে টাকা দিতে পারছে না বাজেটারি অ্যালোকেশনের মাধ্যমে অতীতের মতো। এবং বিশ্বব্যাংক এবং অন্যরা যারা সহযোগী প্রতিষ্ঠান, তারা চায়ও না। রাইট পারসন ইন দ্য রাইট প্লেস এবং যোগ্য লোকদেরকে রাখবো। অযোগ্য লোককে আমি রাখা, ওদেরকে বলে প্যাসেঞ্জার। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? কিছু সংখ্যক লোক আধার আনে আর পাখির ছোট্ট বাচ্চাদের মতো যখন উঠতে শিখে, ওই বাচ্চা কিন্তু আর মায়ের খাওয়া খায় না। তো আমাদেরকে ওরকম করতে হবে ব্যাংকের মধ্যে, যারা আধার সন্ধান করে আনতে পারবে ব্যাংকে, যাতে করে ব্যাংক তার মূলধন বাড়াতে পারবে এবং ওই যে আস্থার অভাবে ভুগছিল সেই ডিপোজিটকারী, আমানতকারী তার টাকা ফেরত দিতে পারি, এমনকি আমরা মন্দ ঋণ আদায় করতে পারি এবং ব্যাংকে নতুন নতুন পণ্যের সমাহার করে, সেবা পণ্যের সমাহার করে ব্যাংকের আয় উন্নতি বাড়াতে পারি। সেইটা সত্যিকার ভালো ব্যাংকার। আপনি যদি আমাকে বলেন চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? সবচেয়ে বড় চ্যালেঞ্জ কে হবে এই ইন্টিগ্রেটেড ব্যাংকের নির্বাহী প্রধান? দ্বিতীয় হবে কি হবে এই ব্যাংকের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা কি? মন্দ ঋণ তো বলে আছে, সিস্টেম, পিপল, প্রসেস, সিস্টেম। পিপল কারা? পিপল নিয়োগ দিতে হবে। যারা মন্দ ব্যাংক করেছে, দুষ্ট ব্যাংকে রূপান্তরিত করেছে, মানুষের টাকা ফেরত দিতে পারে নাই, তারা কি এই ব্যাংকটাকে স্বপ্নের আকাঙ্ক্ষা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে? পারবে না। যারা মনে করবে আমি একটা জীবন পণ করে এই ব্যাংকে আমি তুলবো, হয় এই ব্যাংক উঠবে, নাহলে আমিও থাকবো না, ওই ধরনের লোক থাকবে। বাংলাদেশ ব্যাংকের আমি মনে করি আকাঙ্ক্ষাটা ভিতরকার আকাঙ্ক্ষা, বিশেষ করে মাননীয় গভর্নরের আকাঙ্ক্ষা, মাননীয় সাবেক গভর্নর, বর্তমানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের আকাঙ্ক্ষা হচ্ছে একটি লাভজনক ব্যাংকে রূপান্তরিত করা। সেই ক্ষেত্রে পিপল, প্রসেস, সিস্টেম অ্যান্ড প্রফিটেবিলিটি, দিজ আর মোস্ট কনসার্নিং ইস্যুস। ওগুলোকে অ্যাড্রেস না করে জোড়াতালিন মাখিয়ে যদি ব্যালেন্স শিট ইন্টিগ্রেশন করার চেষ্টা হয়, ফলাফল ভালো হবে না। বাংলাদেশ ব্যাংকের একটা উদ্যোগ আমাদের চোখে পড়েছে যে গেল 1.5 মাসে প্রায় $1.5 বিলিয়ন বা তার চেয়েও বেশি পরিমাণ
মুদ্রা বাজার থেকে তারা কিনে নিয়েছে। দুইটা উদ্দেশ্য হয়তো। প্রথম উদ্দেশ্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যে ব্যাখ্যা, ওই মুদ্রার মানটা টাকার বিপরীতে তিনি পড়তে দিতে চান না। দ্বিতীয়ত হচ্ছে রিজার্ভ বাড়ানোর একটা ইস্যু থাকতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো ঘটা করে বাজারের উপরেই ডলারের দরটা ছেড়ে দিয়েছি, এখন কেন বাজারের মতো করে চলতে দিচ্ছি না? রাজনৈতিক আশ্রিত মালিকদের তত্ত্বাবধানে যেই 6টি ব্যাংক পরিচালিত হচ্ছিল, তারা কিন্তু রেমিটেন্সের ইকোসিস্টেমে বিরাট ভূমিকা পালন করতেন। তাদের মাধ্যমে হোক এবং অন্যদের আশকারায় হোক কিংবা ব্যর্থতায় হোক, প্রচুর টাকা আমাদের আকাঙ্ক্ষিত যে কিটিটা, যে সম্ভাব্য রেমিটেন্সের অনেক কম আসছিল। প্রবাসীদের আয়কে আরও রিং ফেন্স করতে হবে, আরও অফিসিয়াল চ্যানেলে আনতে হবে। সেই ক্ষেত্রে সবসময় জনাব আহসান মনসুরকে যদি আমি ভুল না বুঝে থাকি, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি ভুল না বুঝে থাকি, তারা ওদেরকে নিরুৎসাহিত করতে চায় না, ভুলেও, দুঃস্বপ্নেও। সেই কারণে এখন যেহেতু যদি ওনারা দামটা কমে যাচ্ছিল, যেহেতু রেমিটেন্স আসছিল বাজারের সহজাত ধারায়, তখন ওনারা মনে করছেন আলটিমেটলি যদি এইটা আবার যদি হুন্ডেকেও আস্কারা দেয় কিংবা রপ্তানিকে নিরুৎসাহিত করে, তখন কিন্তু ওনাদের ক্ষতি হবে। আর আপনি যে কথাটি বলেন ওইটাও সত্য, আপৎকালীন সময়ে যাতে একটা লেভেল পর্যন্ত ওনারা যাতে বৈদেশিক মুদ্রা রিজার্ভটা ধরে রাখলে ওনাদের সাহসটা বাড়বে। আমাদের যেহেতু নির্বাচন আসছে, ওখানে যদি নির্বাচন কেন্দ্রে কোনো যদি রাজনৈতিক সহিংসতা সৃষ্টি হয়, নির্বাচন পরবর্তী কালে যদি কোনো মানে অনাকাঙ্ক্ষিত পরিবেশের সৃষ্টি হয়, তার ক্ষেত্রে এটাকে আমরা ইংরেজিতে বলি ফরেন ভাষায় বিল্ডিং আপ দ্য কুশন। এটা আমি মাননীয় অর্থ উপদেষ্টার সাথে সম্পূর্ণ একমত। উই নিড টু ডেভেলপ এ কুশন, গ্রো এ কুশন এগেনস্ট দ্য আনফোরসিন চ্যালেঞ্জেস মে কাম আপ ভবিষ্যতে যেগুলো আসতে পারে, নির্বাচনকে সামনে রেখে, নির্বাচনের আগে কিংবা পরে। না, আপনি অন্যভাবে কি এটা চিন্তা করেছেন কিনা যে এখন আমাদের যে মূল্যস্ফীতি কিছুটা কমেছে, কিন্তু এখনও আমরা বলবো যে সাধারণ মানুষের সহনীয় মাত্রায় আসেনি। ডলারের দাম কমলে তো পণ্য মূল্য বা আমদানি ব্যয় একটু কমে যাবে, মূল্যস্ফীতির ক্ষেত্রে সেটা একটু কুশন তৈরি করতে পারে। তো এইখানে তো সুযোগটা আমরা নিতে পারতাম। বাংলাদেশের মতো প্রচলিত দেশে মুদ্রাস্ফীতি মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপগুলোর অকার্যকরিতার নজরদারি ভিত্তিতে আমি আবারও বলতে চাই, বাংলাদেশে বাজার ব্যবস্থাপনা বাইরে গিয়ে কৃত্রিম সুদের হার বাড়ানো কিংবা ডলারের রেট একটু কমতে দেওয়া, আমাদের ডলারের রেট যখন কমবে তখন আমাদের যদি নিরুৎসাহিত হয় রপ্তানিকারকরা, আমাদের যদি নিরুৎসাহিত হয় প্রবাসী যারা টাকা পাঠাচ্ছেন, তখন আমি অত্যাবশ্যকীয় পণ্যের যেটা সবচেয়ে বড় সমস্যা, গরিব লোকদেরকে 3 বেলা খাওয়ানোর জন্য সরকারের সক্ষমতা, দিস ইজ এ কনস্টিটিউশনাল বাইন্ডিং ফর এনি ইলেক্টেড গভর্নমেন্ট। সুতরাং এই নির্বাচনকে সামনে রেখে আমি কখনোই বলবো না যে আমদানি ব্যয় একটু কমবে, কারণ কমলে আমাদের বাজারে জিনিসের দাম কমবে। বাজারে যদি উৎপাদন ভালো হয়, সত্যিকার কৃষকদেরকে যদি আমরা প্রণোদিত করতে পারি, রপ্তানিকারকদের যদি প্রণোদিত করতে পারি, আমরা কৃত্রিম যে 2.5% দিচ্ছি, 5% দিচ্ছি, ওগুলো বন্ধ করতে পারি। শেষ দিকে আমরা একটু জানবো, আপনি বলছিলেন যে একটা বিশেষ কমিটিতে আপনি কাজ করেছেন, নিশ্চয়ই সৎ উদ্দেশ্যে এই কমিটিটা গঠন করা হয়েছে। কি করেছেন আসলে? কোভিড, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, জ্বালানি তেলের সমস্যা, তারপরে ডলারের চরম মূল্য বৃদ্ধি এবং অগাস্ট পরবর্তীকালে শিল্পাঞ্চলে যে অসন্তোষ দানা বেঁধে উঠেছিল, এই 5টি কারণ। পরবর্তীকালে আমরা দেখলাম যারা ক্ষতিগ্রস্ত হিসাবে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করলেন, তাদের একটা বিরাট অংশ গেল 15-16 বছরে হয় জেলে ছিলেন, কিছু সংখ্যক লোক আয়নাগরে চলে গিয়েছিলেন, কিছু সংখ্যক লোকের ব্যবসা বাণিজ্য, কিছু দুষ্ট ব্যাংক মালিকরা, বিশেষ করে 6টি ইসলামী ব্যাংকের মালিক গোষ্ঠী, তারা দখল করতে চেয়েছিলেন। আমাদের প্রধান লক্ষ্য কী? আমাদের প্রধান লক্ষ্য ছিল মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে যে অর্থনীতির চাকাকে আরও সচল করা, উদ্যোগী সৎ এবং নিষ্ঠাবান উদ্যোক্তাদের তাদের সমস্যাটা প্রথমে শোনার পরে ব্যাংকগুলোকে সাথে নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রচলিত আইন কানুনের আলোকে কোথাও কোনো পরিবর্তন দরকার কিনা, সেই পরিবর্তনের ক্ষমতা প্রত্যর্পণ করা হয়েছে কার কাছে? মাননীয় গভর্নরের কাছে। মাননীয় গভর্নর প্রয়োজন মনে করলে তার কাছে আবার বলা হয়েছে উনি বোর্ডের সাথে আলোচনা করতে পারেন। সুতরাং আমরা কি করেছি? আমরা সমস্ত ঋণদানকারী ব্যাংকগুলোকে এনেছি, আমরা গ্রাহককে এনেছি, আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছি, অনেকটা মহামান্য সুপ্রিম কোর্টের
অ্যাপিলেট ডিভিশনের মতো একটা হিয়ারিং করা, বিভিন্ন জায়গার থেকে আমাকে যেমন আমন্ত্রণ জানানো হয়েছে একজন ঝুঁকি ব্যবস্থাপনা কর্মকর্তা হিসাবে, একজন নিরীক্ষা কর্মকর্তা হিসাবে, যেহেতু আমার অনেক দেশে নিরীক্ষা পরিচালনার ঋণ ঝুঁকি ব্যবস্থাপনার সুযোগ হয়েছে। এটার আলোকে হয়তো আমি ভাবছি হয়তো সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, এফবিসিসির প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের সকল সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালক কিংবা পরিচালকদের নিয়ে আমরা তাদের কথা শুনেছি। ব্যাংকদেরকে প্রচুর যুক্তিতর্কর বিন্যাস করার সুযোগ দিয়েছি মাননীয় আদালতের মতো। তারপরে আমরা ভালোভাবে যারা চলতে পারবে, যাদেরকে সুযোগটা দিলে আমরা সকলে মিলে মনে করেছি তারা হয়তো ফেরত আসতে পারবে। আর সবচেয়ে বড় ঘটনা কি, কর্মসংস্থান, রপ্তানি। আমাদেরকে মাননীয় অর্থ উপদেষ্টা বলেছিলেন, মাননীয় গভর্নর বলেছিলেন, যদি দুর্বল হও, যদি ভুলও করে থাকো, একজন রপ্তানিকারকের পক্ষে ভুল করবে কিংবা একজন কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোক্তার পক্ষে ভুল করবে। ইফ ইউ আর, এটা কোট আনকোট ডক্টর আহসান মনসুর, ইফ ইউ আর ফর, আর মানে হচ্ছে ভুল করা, আর ফর এ এমপ্লয়মেন্ট জেনারেটিং পার্সন অর এ এক্সপোর্ট জেনারেটিং পার্সন। আমরা মনে করি একটি দুটি ভুল হতেই পারে, আদালতেরও হয়, আদালতও স্বীকার করে, আপনি দেখেছেন গেল 16 বছরে। কিন্তু আমরা সবসময় মনে রেখেছি রপ্তানিকারক, উদ্যমী, উদ্যোগী, সৎকর্ম উদ্যোক্তা এবং যারা কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। আমাদের গাইডিং প্রিন্সিপাল কী ছিল আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি চিন্তা করেছি যেই মিল কারখানাটি 25,000 শ্রমিকের ছিল, সেই মিল কারখানা গেল 16 বছরে বিভিন্ন কারণে, এই 5টি কারণ ছাড়া রাজনৈতিক হিংসা কিংবা রাজনৈতিক নিষ্পেষণের কারণে হোক, এই 6টি কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে হয়তো 5,000 শ্রমিকে নামিয়ে এনেছেন, 500 শ্রমিকে নামিয়ে এনেছে, সাব কন্ট্রাক্ট করে চলছে রপ্তানিকারক প্রতিষ্ঠান। তাদেরকে আমরা বিবেচনায় নিয়েছি, ব্যাংকগুলোর সাথে আলোচনা করেছি। 2-1টি ব্যাংক হয়তো বলেছে তার সমস্যা হবে, অনেকগুলো ব্যাংক তারল্য সংকটে ভুগছে, তারা বলেছে। এমনকি আমাদেরকে মাননীয় অর্থ উপদেষ্টা ডেকে নিয়ে বলেছেন, তোমরা ক্লায়েন্টকে বেইল আউট করতে গিয়ে ব্যাংকগুলোকে বেইল আউটের মধ্যে ফেলো না। যেই সমস্ত ব্যাংক তারল্য সংকটে ভুগছে তাদের কথা মনে রাখবে, যেই সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক তারল্য সংকটে ভুগছে, মূলধন সংকটে ভুগছে, তাদের লোনগুলা যখন পুনর্গঠন করবে অবশ্যই মনে রাখবে আমার যাতে তাদেরকে আবার টাকা দিতে বাধ্য না। আমরা শেষ দিকে চলে এসেছি ছোট করে, এইটার ইন্টিগ্রেটেড রেজাল্টটা আমরা আসলে কি আশা করি ছোট করে? প্রথম দিকে আশা করব আমরা, যেটা অনেকটা সমালোচনা করলো, মুডিজ বলেছে যে ক্ষণকালের জন্য হলেও আমাদের ক্লাসিফাইড লোনটা কমা উচিত, যেহেতু চলতি লোন হয়ে যাবে। আবার যখন ডাউন পেমেন্ট দিবে, যখন নাকি আনক্লাসিফাইড করা হবে লোনটাকে ব্যাংকগুলো, এগুলো কিন্তু ব্যাংক লেড মডেল, ব্যাংকের বোর্ড করবে। যেখানে যেখানে নিয়ম কানুনের ব্যত্যয় করতে হবে সেটা তারা বাংলাদেশ ব্যাংকে লিখবে, এখানে ভুল বোঝার সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংক মাননীয় গভর্নরের সাথে আলোচনা সাপেক্ষে তাদের উপর অর্পিত ক্ষমতা বলে নতুন সার্কুলারের আলোকে তারা ব্যাংকগুলোকে পরামর্শ দিবে কিংবা ব্যাংকগুলোকে সহায়তা করার চেষ্টা করবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনাকে ধন্যবাদ। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইট। ভালো থাকবেন সবাই।